আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায় বৃত্ত নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এখান থেকে একসেপ্ট সৃজনশীল প্রশ্ন হয়, আবার কোনো কোনো বছর সরলরেখা অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সাথে মিলে প্রশ্ন হয়, কিন্তু প্রতি বছরই এখান থেকে কিছু না কিছু প্রশ্ন হয়। তো চলো আমরা আমাদের ক্লাসে মনোনিবেশ করি। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায় বৃত্ত। আমরা প্রথমে বৃত্তের ইতিহাস বা বৃত্তের সৃষ্টি সম্পর্কে আলোচনা করব। তো লক্ষ্য করো, বৃত্ত অর্থাৎ সার্কেল শব্দটি গ্রিক শব্দ কিরকস থেকে নেওয়া হয়েছে, যার অর্থ আংটা। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো 428 খ্রিস্টপূর্ব থেকে 348 খ্রিস্টপূর্ব প্রথম বৃত্তকে সংজ্ঞায়িত করেন এবং সঠিকভাবে বৃত্তকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। আবার 1700 খ্রিস্টাব্দে রাইন্ড প্যাপিরাস বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটি পদ্ধতি উদ্ভাবন করেন। তাছাড়া 300 খ্রিস্টপূর্বে ইউক্লিড তার এলিমেন্ট গ্রন্থের তৃতীয় খণ্ডে বৃত্তের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করেন। বৃত্তের সংজ্ঞা: কোনো সমতলের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটি চলমান বিন্দু যে পথে চলে তাকে অর্থাৎ পথকে বৃত্ত বলে। অন্যভাবে, কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট যে জ্যামিতিক চিত্র বা সঞ্চারপথ গঠন করে তাকে বৃত্ত বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে কি বলা হয়েছে? কোনো সমতলের ওপর, এই যে একটা সমতল, তার উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাহলে নির্দিষ্ট বিন্দু, এই প্রথম চিত্রের জন্য ও বিন্দু আমরা নিয়েছি, দ্বিতীয় চিত্রের জন্য সি বিন্দু নিয়েছি, তৃতীয় চিত্রের জন্য সি বিন্দু নিয়েছি। তাহলে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে, তাহলে এখানে এই যে ব্যাসার্ধ যেটা, এটা সমান দূরত্ব। এই ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব, পি বিন্দু এখানে অবস্থান না করে যদি এদিকেও অবস্থান করে বা এখানে অবস্থান করে, তাহলে সর্বক্ষেত্রে এই দূরত্বটা সমান হয়। একইভাবে অন্য দুটো চিত্রে, তাহলে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি চলমান বিন্দু যে পথে চলে সে তাকে বা পথকে বৃত্ত বলে। অপরভাবেও যে কথা বলা হয়েছে, কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমূহের সেট যে জ্যামিতিক চিত্র, অর্থাৎ আমরা এই বৃত্তটা যে পেয়েছি, এই বৃত্তের উপরস্থ যে কোনো জায়গায় আমাদের যে একাধিক বিন্দু আছে, তাহলে এই কেন্দ্র থেকে আমাদের একাধিক বিন্দুর দূরত্বটা সমান। যে যে বিন্দুগুলো পাবো, এই বিন্দুগুলো যোগ করে যে জ্যামিতিক চিত্র বা সঞ্চারপথ পাই, সেটাই হচ্ছে বৃত্ত। ভালো করে লক্ষ্য করো, প্রথম চিত্রে কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত, বৃত্তের কেন্দ্রটা মূলবিন্দুতে অবস্থিত। দ্বিতীয় চিত্রে কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, যার ফলে বৃত্তটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই চারটি চতুর্ভাগ জুড়ে আবর্তিত। তৃতীয় চিত্রে লক্ষ্য করো, কেন্দ্র প্রথম চতুর্ভাগে আছে কিন্তু বৃত্তটা মূলবিন্দু দিয়ে গিয়েছে, অর্থাৎ বৃত্তের পরিধি মূলবিন্দুর ওপর অবস্থিত, তাহলে এই বৃত্তকে বলা হয় মূলবিন্দুগামী বৃত্ত। এই ক্ষেত্রে আমাদের বৃত্তটা প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ জুড়ে আবর্তিত, তৃতীয় চতুর্ভাগে এর কোনো অবস্থান নেই। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বৃত্তের শিখনফল নিয়ে আলোচনা করব। প্রথম শিখনফল: মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ শনাক্ত করতে পারবে। 2 নম্বর শিখনফল:
মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ অঙ্কন করতে পারবে ও অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ধারণ করতে পারবে। 3 নাম্বার, নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। 4 নাম্বার, পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। 5 নাম্বার, বৃত্তস্থ কোনো বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবে। 6 নাম্বার, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবে। 7 নাম্বার, বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। 8 নাম্বার, দুইটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম 4টি শিক্ষণফল আমাদের 4.1 বা 4A প্রশ্নমালা অন্তর্গত এবং পরবর্তী যে শিক্ষণফলগুলো আছে সেগুলো 4.2 বা 4B প্রশ্নমালার অন্তর্গত। তো চলো শিক্ষণফল অনুযায়ী আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আমাদের প্রথম শিক্ষণফল, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ শনাক্তকরণ, অঙ্কন ও অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু নির্ধারণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করে একটি চিত্র অঙ্কন করা আছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে বলে মূল বিন্দু। তো এখানে আমি যে বৃত্তটি অঙ্কন করেছি কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত। কেন্দ্র থেকে আমরা এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করেছি। তাহলে লক্ষ্য করো, মনে করি মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক 0, 0। এখন ও কে কেন্দ্র করে এ একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং পরিধির উপরস্থ একটি চলমান বিন্দু পি এক্স ওয়াই ধরি। চলমান বিন্দু কেন? কারণ পি বিন্দুটা এখানে থাকলেও যে পরিস্থিতি তৈরি হবে, এদিকে যে কোনো জায়গায় থাকলেও একই পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ পি বিন্দুটা তার স্থান পরিবর্তন করবে, তাই পি বিন্দুকে চলমান বিন্দু বলা হচ্ছে। তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে ওপি। তাহলে ওপি দূরত্ব সমান এ, যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ওপি দূরত্বের সূত্র আমরা তৃতীয় অধ্যায়ে প্রথম প্রশ্নমালায় অথবা আমরা নবম শ্রেণীতেও তোমরা পড়েছ দূরত্বের সূত্র। তাহলে ওপি দূরত্ব সমান সমান √(x - 0) হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার সমান সমান এ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? √(x² + y² = a। √ তুলে দেওয়ার জন্য আমরা যদি বর্গ করি তাহলে কি দাঁড়ায়? x² + y² = a²। তাহলে এটাই হচ্ছে কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত বৃত্তের সমীকরণ। অতএব মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ x² + y² = a²। এখন মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এটা 1 নম্বর দিলাম। 1 নম্বরকে আমরা এই 1 নম্বর সমীকরণে আমরা y = 0 বসিয়ে পাচ্ছি। যদি আমরা এখানে y = 0 বসাই তাহলে কি পাই? x² = a²। অতএব x = ± a। অর্থাৎ বৃত্তটি x অক্ষকে a অর্থাৎ স্থানাঙ্ক a0 ও b স্থানাঙ্ক হচ্ছে -a0 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই যে a বিন্দু b বিন্দু। আবার 1 নংয়ে x = 0 বসিয়ে পাই y² = a²। শিক্ষার্থীরা লক্ষ্য করে, এখানে যদি আমরা x = 0 বসাই তাহলে আমাদের সমীকরণটা থাকে কি? এখানে 0, y² = a²। অতএব y = ± a। অতএব বৃত্তটি y অক্ষকে c 0a এবং d 0 - a বিন্দুতে ছেদ করে। দেখো c বিন্দু, অর্থাৎ এদিকে আমাদের y অক্ষের ধনাত্মক দিকে y অক্ষের ওপর যে কোনো বিন্দুর ভুজ 0 এবং কোটিটা হচ্ছে a একক, আর এদিকেও y অক্ষের ওপর যে কোনো বিন্দুর ভুজ 0 এবং কোটিটা হচ্ছে -a, যেহেতু y অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ নিচের দিকে অবস্থিত। এবার আমরা আমাদের শিক্ষণফল, পরবর্তী শিক্ষণফলে যাব। আমাদের পরবর্তী শিক্ষণফল, নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে।
লক্ষ্য করো, নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। নির্দিষ্ট কেন্দ্র অর্থাৎ কেন্দ্রটা মূলবিন্দুতে না হয়ে যদি অন্য যে কোনো জায়গায় হয়, তাহলে মনে করি এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র সি, যার স্থানাঙ্ক আমরা ধরলাম এইচকে এবং পরিধির উপরস্থ চলমান বিন্দু পি এক্স ওয়াই। তাহলে দূরত্বের সূত্র অনুযায়ী সিপি ইকুয়াল টু এ ইমপ্লাইজ দ্যাট সিপি দূরত্বের সূত্র ব্যবহার করছি আমরা √(x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু এ। বর্গ করে দিলে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। অতএব কেন্দ্র এইচকে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে এইচ এর মান 0 এবং কে এর মান যদি 0 হয়, অর্থাৎ কেন্দ্রটা যদি মূলবিন্দুতে অবস্থিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু বৃত্তের সমীকরণ আমরা এখান থেকেই পাই x² প্লাস y² ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আসো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ বের করব। আমরা একটু আগে পেলাম সি কেন্দ্র অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক এইচকে এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে যদি আমরা বর্গ ভাঙাই, তাহলে x² - 2xh প্লাস h স্কোয়ার প্লাস y² - 2yk প্লাস k স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন আমরা x² এবং y² এক জায়গায় নিচ্ছি, -2xhকে আমরা লিখছি 2 ইন্টু এই মাইনাসটাকে এইচের সাথে নিয়ে যাচ্ছি এখানে প্লাস করে, তাহলে -h ইন্টু এক্স প্লাস 2 ইন্টু কেটাকে এই মাইনাসটাকে কে এর সাথে নিয়ে যাচ্ছি ইন্টু ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর এই এ স্কোয়ারটাকে এই পাশে আনিয়ে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এখন মাইনাস এইচকে আমরা জি ধরবো এবং মাইনাস কে আমরা এফ ধরবো, আর এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমরা সি ধরবো। ধরে যদি আমরা সমীকরণে বসাই, তাহলে আমরা পাই x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাই বৃত্তের সাধারণ সমীকরণ অর্থাৎ আদর্শ সমীকরণ। এই যে বৃত্তের সমীকরণটা আমরা পেলাম সাধারণ সমীকরণ, এর কেন্দ্র হচ্ছে -g - f। কেন? লক্ষ্য করো, আমাদের যে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তের সমীকরণটা ছিল, সেখান থেকে আমরা -a সমান g ধরেছিলাম এবং -k সমান f ধরেছিলাম। তাহলে h সমান সমান -g আর k সমান সমান -f হয়। তাহলে এই 1 নম্বর সমীকরণের কেন্দ্র যদি h কে হয়, তাহলে এই সাধারণ সমীকরণের কেন্দ্র হবে h এর জায়গায় -g আর k এর জায়গায় -f। আর ব্যাসার্ধ আমরা এখানে ধরেছিলাম যে h² প্লাস k² মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু c। তাহলে এখানে যদি, অর্থাৎ এই জায়গাটা আমরা একটু দেখাই, রাফে একটু দেখাই, h² প্লাস k² মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু c ধরেছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমাদের h² প্লাস k² মাইনাস c ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে অতএব a সমান সমান √h² প্লাস k² মাইনাস c দাঁড়ায়। তাহলে h এর মান ধরেছিলাম আমরা -g, তাহলে -g হোল স্কোয়ার প্লাস -k হোল স্কোয়ার মাইনাস c। তাহলে এখানে থাকছে হলো g² প্লাস এখানে -f প্লাস f² মাইনাস c। তাহলে ব্যাসার্ধ কী দাঁড়াচ্ছে? a ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখানে একটু কারেকশন আছে, এটা হবে g² প্লাস f² মাইনাস c। এবার আসো আমরা আলোচনা করব বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। তোমরা কিভাবে চিনবে যে অনেকগুলো সমীকরণের থেকে এটি বৃত্তের সমীকরণ বা বৃত্তের সাধারণ সমীকরণ, এটা তোমরা চিনবে কিভাবে? তাহলে সেটা চেনার উপায় হচ্ছে,
এটি এক্স ও ওয়াই চলক সম্বলিত দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স থাকবে ওয়াই থাকবে, সমীকরণটার মধ্যে দুটোতেই আমাদের স্কোয়ার থাকবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হবে। 2 নাম্বার এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে। 3 নাম্বার এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ নেই। তাহলে এখানে আমরা একটা এমসিকিউ দেখাচ্ছি, নিচের কোনটি বৃত্তের সমীকরণ। এখানে 4 ধরনের সমীকরণ দেখানো হয়েছে। প্রথমে দেখিয়েছি 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8xy মাইনাস 6x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে লক্ষ্য করো এই বৈশিষ্ট্যের মধ্য থেকে যদিও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান আছে, কিন্তু এখানে এক্স ওয়াই একটি পদ আছে, তাহলে এটা বৃত্তের সমীকরণ নয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে লক্ষ্য করো এটা বৃত্তের সমীকরণ, কারণ এটি এক্স ওয়াই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ নেই। 3 নাম্বার এখানে এক্সের যে স্কোয়ার তার সহগ 3, কিন্তু ওয়াই স্কোয়ারের সহগ 1 মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা বৃত্তের সমীকরণ নয়। তারপরে লক্ষ্য করে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y মাইনাস 1, এটা আমরা যদি ভাঙি তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy পাই, তাহলে এটাও বৃত্তের সমীকরণ নয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে খ। এবার আসুন বৃত্তের কিছু সাধারণ সূত্র। বৃত্তের সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 হয়, যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ এ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এই শর্তে আমাদের যদি এ ইজ গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এই যে ব্যাসার্ধের ভিতরের অংশটুকু যদি গ্রেটার দেন 0 হয়, তবে বৃত্তের সমীকরণ একটি বাস্তব বৃত্ত নির্দেশ করবে। অর্থাৎ আমাদের বৃত্তটি বাস্তবে পাওয়ার জন্য আমাদের ব্যাসার্ধ বাস্তব হতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ ধনাত্মক হতে হবে। যদি এ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এই ব্যাসার্ধ 0 হয়, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হয়, তবে বৃত্তের সমীকরণ একটি বিন্দু বৃত্ত অর্থাৎ পয়েন্ট সার্কেল নির্দেশ করে। যদি এ ইজ লেস দ্যান 0 হয়, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ লেস দ্যান 0, অর্থাৎ ঋণাত্মক হয়, তবে বৃত্তের সমীকরণ বাস্তব বৃত্ত নির্দেশ করে না, অর্থাৎ বৃত্তটা আমরা বাস্তবে আঁকতে পারবো না। 4 নাম্বার এফ ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ আমাদের সমীকরণে যদি এফ এর মানটা 0 হয়, তবে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের ওপর অবস্থিত হবে, অর্থাৎ কেন্দ্রের একটি অংশ এফ যদি 0 হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হয় মাইনাস জি 0, অর্থাৎ কেন্দ্রটি ওয়াই অক্ষের উপর কেন্দ্রটি এক্স অক্ষের উপর অবস্থিত হবে, কারণ আমরা জানি এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দাঁড়ায় মাইনাস জি 0। 5 নাম্বার জি সমান 0 হলে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে এবং কেন্দ্রের স্থানাঙ্ক 0 মাইনাস এফ হবে। শিক্ষার্থীরা আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ 0, অর্থাৎ কেন্দ্রের এক্স এর মান 0 হবে। সি ইকুয়াল টু 0 হলে বৃত্তটি মূল বিন্দুগামী হবে, অর্থাৎ বৃত্তের পরিধির ওপর মূল বিন্দু অবস্থান করবে। আমরা যেখানে এই যে একটি চিত্র দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে, বৃত্তের সংজ্ঞা পড়ার সময় এই যে এই তৃতীয় চিত্রটি মূল বিন্দুগামী বৃত্তের চিত্র। এবার আসো আরও কিছু সূত্র। বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে ব্যাসার্ধটা অর্থাৎ বাস্তব, অর্থাৎ ব্যাসার্ধটা আমাদের ধনাত্মক, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ ব্যাসার্ধটা বাস্তবে পাওয়া যায়। 1 নাম্বার বৃত্তটি দ্বারা এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ সমান সমান 2√জি স্কোয়ার মাইনাস সি। চিত্র 1 বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 2√এফ স্কোয়ার মাইনাস সি। চিত্র 1-এ প্রথমটা চিত্র 1-এ এ বি। এখানে লক্ষ্য করো চিত্র 1-এ চিত্রটি অঙ্কন করা হয়েছে, কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং বৃত্তটি এক্স অক্ষকে ছেদ করছে এ বি, ওয়াই অক্ষকে ছেদ করছে সিডি অংশ। তাহলে এই এ বি অংশ হচ্ছে এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ, আর সিডি অংশ হচ্ছে
ওয়াই অক্ষে ছেদাংশের পরিমাণ। তাহলে এক্স অক্ষে ছেদাংশের পরিমাণ 2√g² - c। বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষে ছেদাংশের পরিমাণ = 2√f² - c। 3 নাম্বার, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত g² = c। চিত্র 2। লক্ষ্য করো, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করছে। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত f² = c। চিত্র 3। এখানে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করছে। বৃত্তটি একই সাথে উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত g² = f² = c। বৃত্তটি উভয় অক্ষকে একত্রে স্পর্শ করলে এই চিত্র। তো লক্ষ্য করো, এই 4টি চিত্র আমরা দেখালাম যে বৃত্তের সমীকরণ যখন সাধারণ সমীকরণ। আর বৃত্তের সমীকরণ যদি তোমার কাছে উপস্থিত থাকে, এই যে আমাদের কেন্দ্র এইচকে ও ব্যাসার্ধ এ বিশিষ্ট সমীকরণ x - h² + y - k² = a², এই বৃত্তের কেন্দ্র এইচকে এবং ব্যাসার্ধ এ, এরকম আকৃতির সমীকরণ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার বৃত্তটি দ্বারা এক্স অক্ষের ছেদাংশের পরিমাণ = 2√a² - k²। 2 নাম্বার, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ = 2√a² - h²। 3 নাম্বার, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ অর্থাৎ a = পরম মান k অর্থাৎ কেন্দ্রের কোটি। লক্ষ্য করে, এই জায়গাটা লক্ষ্য করো, বৃত্তটি যদি আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা একটা চিত্র আঁকি একটু, আমাদের আগেই আছে চিত্রটা, তারপর আমরা একটু এঁকে দেখাচ্ছি। বৃত্ত আমরা আঁকলাম, বৃত্তটি ধরো এক্স অক্ষকে স্পর্শ করলে, এটা এক্স অক্ষ, তাহলে কেন্দ্র থেকে কি করলো, স্পর্শ করলো, তাহলে কেন্দ্র হচ্ছে এইচ কে। তাহলে এই কেন্দ্রের এই যে এখান থেকে আমাদের মূল বিন্দু থেকে এইটুকু হচ্ছে এইচ আর এইটুকু হচ্ছে কে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ব্যাসার্ধ a = পরম মান কে, অর্থাৎ কেন্দ্রের মান যদি কোনো কারণে অন্য চতুর্ভাগে থাকে, তাহলে যদি মাইনাস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধ = কেন্দ্রের কোটি হয়। একইভাবে বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ = কেন্দ্রের ভুজ অর্থাৎ পরম মান এইচ হয়। বৃত্তটি একই সাথে উভয় অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ = কেন্দ্রের কোটি এবং = কেন্দ্রের ভুজ, অর্থাৎ বৃত্তটি তখনই উভয় অক্ষকে একত্রে স্পর্শ করবে যখন কেন্দ্রের ভুজ কোটি উভয়ই সমান হয়, অর্থাৎ এটা সাংখ্যিক মান সমান হয়, চিহ্ন বিপরীত হতে পারে। এখন আরেকটি সূত্র এখানে, যদি কোনো বৃত্তের কি হয়, উপরস্থ দুটো বিন্দু থাকে x1 y1 ও x2 y2, বিন্দু দুটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x - x1 × x - x2 + y - y1 × y - y2 = 0। অর্থাৎ এটা চিত্রটা এমন হতে পারে, আমাদের একটি বৃত্ত, আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানেই থাক, বৃত্তের মনে করো এখানে একটা বিন্দু আছে আর এখানে একটি বিন্দু আছে, তাহলে এই কেন্দ্রটা এই সংযোগ রেখার ওপর অবস্থিত, তার মানে এটি হচ্ছে কি হবে, ব্যাস। তাহলে এটা হচ্ছে x1 y1 বিন্দু আর এটাকে ধরলাম x2 y2 বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর সংযোগ রেখা যদি একটা বৃত্তের ব্যাস হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটি অঙ্ক নিয়ে আসছি তোমাদের সামনে, খুবই সাধারণ একটি অঙ্ক। -7,1 কেন্দ্র এবং 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। এ ধরনের অঙ্ক এমসিকিউতে থাকার সম্ভাবনা বেশি। দেয়া আছে বৃত্তের কেন্দ্র -7,1 এবং ব্যাসার্ধ 3। বৃত্তের সমীকরণ নিয়ম অনুসারে আমাদের কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে x - h এর মান হচ্ছে -7, তাহলে এটা হোল স্কোয়ার, প্লাস y - k এর মান হচ্ছে 1 হোল স্কোয়ার = a²। এটাকে আমরা প্লাস মাইনাস ঠিক করে x + 7 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার = 3² এটাকে বর্গ ভাঙায় আমরা পাচ্ছি x² + 2x × 7 + 7² প্লাস y² × 2y প্লাস y² × -2y × 1 প্লাস 1² = 3² implies that x² + y² এখানে
আমাদের এটা হিসাব করলে 7 × 14x মাইনাস 2y, 7 × 7 = 49, 1 স্কোয়ার 1 আর 3 স্কোয়ার 9 হয়, এটা এই পাশে আনলে -9 = 0। তাহলে এখানে পাচ্ছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 14x মাইনাস 2y প্লাস 41 = 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইচকে কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণের সূত্র অনুযায়ী আমাদের বসানোর পরে সেটাকে আমাদের ক্যালকুলেশন করে সাধারণ সমীকরণের রূপে প্রকাশ করে তারপর অঙ্কটা শেষ করতে হয়। এবার আসো, তোমাদের কাছে যদি একটি প্রশ্ন থাকে এরকম যে সাধারণ সমীকরণের চেহারায় একটি সমীকরণ দেওয়া আছে, সেই বৃত্তের সমীকরণের কী করতে হবে? কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন, x² + y² + 10x - 6y + 9 = 0, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। সমাধান, প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² + 10x - 6y + 9 = 0। 1 নংকে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে দুটো সমীকরণ আমরা তুলনা করছি। 2g = 10, 2f = -6 এবং c = 9। তাহলে 2g = 10, এখান থেকে g = 5, 2f = -6, এখানে f = -3। কেন্দ্র আমাদের কি? এই যে সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে -g - f। তাহলে g এর মান 5, তাহলে -g কি? -5। g এর মান 5টা গেল। f এর মান -3, তাহলে -f হচ্ছে 3 এবং ব্যাসার্ধ g² অর্থাৎ g এর এই মানটা বসাতে হবে। g² মানে 5², f² মানে -3 হোল স্কোয়ার আর -c, আচ্ছা c এর মান 9। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 5 একক। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -5, 3 আর ব্যাসার্ধ হচ্ছে 5 একক। আমরা এবার আর একটি অঙ্ক করে আমি আজকের ক্লাস শেষ করব। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, লক্ষ্য করো। প্রশ্ন, -4,3 ও 12,-1 বিন্দু দুটি সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করুন। প্রথমে আমাদের এই শর্তে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব। তারপর আমরা বৃত্তটির কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব এবং বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। সমাধান, -4,3 ও 12,-1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আমাদের সূত্র ছিল x - x1 × x - x2 + y - y1 × y - y2। তাহলে আমাদের x1 এর মান -4, তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে গেল। x2 এর মান 12, তাহলে এখানে 12 থাকলো। y1 এর মান হচ্ছে 3, তাহলে এখানে -3 এবং y2 এর মান হচ্ছে -1, মাইনাস প্লাসে কি হচ্ছে? +1। আচ্ছা, তারপর এটা আমরা সূত্রটা অনুযায়ী মানগুলো বসানো হলো। এবার আমরা গুণ করছি এ দুটো এবং এ দুটো উৎপাদক গুণ করছি। গুণ করলে আমাদের কি দাঁড়াচ্ছে? x² - 12x + 4x - 48 + y² + y - 3y এবং -3 = 0। আমরা এখানে x² y² দুটোকে একত্রে নিয়ে আসলাম। এবার আমরা x এর ক্যালকুলেশন করলাম, -12 + 4 হচ্ছে -8। তারপরে আমরা y এর ক্যালকুলেশন করলাম, +y - 3y, এটা কি দাঁড়াচ্ছে? -2y। তারপর আমরা ধ্রুব সংখ্যাগুলো ক্যালকুলেশন করছি। এখানে -48 - 3 = -51। তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী বৃত্তের সমীকরণটা আমাদের বের হলো। এখন এই সমীকরণকে আমরা কেন্দ্র বের করব, ব্যাসার্ধ বের করব। এই সমীকরণকে আমরা সাধারণ সমীকরণের সাথে তুলনা করে 2g = -8 পাবো, 2f = -2 পাবো এবং c = -51 পাবো। অর্থাৎ আমরা তাই পেলাম। লক্ষ্য করে এখানে লেখা হয়েছে। তাহলে g = -4, f = -1 পাচ্ছি। তাহলে বৃত্তের কেন্দ্র -g - f = 4,1, g - 4 f - 1, তাহলে -g4 আর -f 1। আশা করি বুঝতে পেরেছ। এবং ব্যাসার্ধ কি হচ্ছে? g² + f² - c। তাহলে মানগুলো বসিয়েছি। এখানে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি হচ্ছে √68। তাহলে √68কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই যে উৎপাদকগুলো 2 × 2 × 17। তাহলে এখানে
বর্গ সংখ্যা হয় 2 গুণ 2 মানে 4, তাহলে 4 গুণ 17, তাহলে এটাকে আমরা ভাঙালে 2 গুণ √17 একক, এটাই হচ্ছে ব্যাসার্ধ। আবার বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হচ্ছে 2√f² - c, যেহেতু আমাদের সমীকরণটা সাধারণ সমীকরণ আকারে নেওয়া হয়েছে, তাহলে 2√f² - c, এফ এর মান হচ্ছে কত পেয়েছি আমরা -1, তাহলে 2 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস সি এর মান -51, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4√13 একক। তাহলে আমাদের ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আমরা 4√13 একক পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের বৃত্তের খুবই সামান্য অংশ আলোচনা করেছি, অর্থাৎ আমি বৃত্তের সূত্রগুলো নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি এবং প্রাথমিক কিছু অঙ্ক দেখিয়েছি। আগামী ক্লাসে আমি তোমাদের এখান থেকে বোর্ডে আসা বিভিন্ন প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই শ্রেণী কার্যক্রম সমাপ্ত করব।